ইরা মা 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 কই তুমি চেঁচিয়ে। ইরার মা কিরে এইভাবে কলেজ থেকে এসে চিল্লাচ্ছিস কেন? ইরা কিছু না বলে কেঁদে দিল। ইরার মা কিরে এইভাবে কাঁদছিস কেন? ইরা কিছু না বলে কাঁদতে লাগল। ইরার মা কি হয়েছে বলবি তো? এইবার ইরা তার মায়ের দিকে তাকিয়ে কান্নার সুরে বলতে লাগল। ইরা প্রতিবারের মতো এইবারও ইমন কুত্তাটা কলেজে টপ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। এই বলে ইরা কান্না শুরু করে দিল। ইরার মা কি ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস? ও আমাদের এইখানে থেকে পড়াশোনা করে তারপরও তোকে চ্যালেঞ্জ করে। ইরা ওকে দেখলে আমার গা জ্বলে যায়, তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও। ইরার মা আমি তোর বাবার সাথে কথা বলবো, কিন্তু তোর বাবা মনে হয় না রাজি হবে। ইরা বাবা যদি না হয় তাহলে আমি থাকব না এই বাড়িতে। ইরার বাবা ইরা কি বলছিস তুই এইসব? ইরা বাবা তুমি কখন এলে? ভয় পেয়ে। ইরার বাবা আমি অনেক আগেই এসেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথাগুলা শুনছি। ইরার মা শোনার পরও তুমি কিছু করবা না? ইরার বাবা আমাকে কি করতে বলো তুমি? ইরার মা তুমি শুনেছ না ওই ছেলেটা কিভাবে ইরাকে চ্যালেঞ্জ করে অপমান করল? ইরার বাবা এইখানে অপমানের কি দেখলা তুমি? আর তুমি বললা যে ইমন তোমাদের খায় তাই না? তুমি খুব ভালো করে জানো যে কে কারটা খায়। ইরার সামনে আর অপমান নাই বা করলাম। ইরার মা আমাদের মেয়েকে সামনে দিয়ে টপ করবে, আর আমার মেয়ে দেখবে নাকি সেটা? তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালা? ইরা সেটাই, ওকে আমি সহ্যই করতে পারি না। ইরার বাবা বাহমা মেয়ের চরিত্র দেখি ফুলের চেয়েও পবিত্র, কি করে এত নিচে নামতে পেরেছ তোমরা? ইরার মা আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি। ইরার বাবা সব করতে পার ভালো কথা, কিন্তু অকৃতজ্ঞ হওয়া ঠিক না। ইরার মা আমি অকৃতজ্ঞ? ইরার বাবা শুধু অকৃতজ্ঞ না, সাথে তোমার আর তোমার মেয়ের অহংকার আছে। ইরা আজ ওই ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলা বাবা? ইরার বাবা তুই চুপ থাক, ধমক দিয়ে। ইমন ছোট লোক না, ও আমার ছেলে। ইরার মা তোমার ছেলেকে বলে দিও আর যাতে আমার মেয়ের সামনে না আসে। ইরার বাবা বলে দিব, যাতে বিশ্বের সামনে না এসে নিজের পবিত্র ফুলটাকে নষ্ট করে। ইরা তুমি আমাদেরকে বিশ্বের সাথে তুলনা করেছ? ইরার বাবা করলাম, আর যদি কোনো দিন ইমনের ব্যাপারে আমাকে কিছু বলেছিস তাহলে সেই দিন আমি আর ইমন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বলে দিলাম। এই কথা বলে ইরার বাবা যেই ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমার সাথে ধাক্কা খেল। আঙ্কেল আরে ইমন তুমি এইখানে? আঙ্কেল আমি আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট করেছি, এই জন্য আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। আঙ্কেল তাই নাকি বাবা, খুব ভালো, দাও দাও মিষ্ট খাবো। আজ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, সত্যি খুব খুশি আমি আঙ্কেলকে মিষ্টি দিলাম। আমি এইগুলা আন্টিকে দিয়ে আসি। আঙ্কেল ওকে যাও। আমি আন্টির রুমে ঢুকে আন্টিকে মিষ্টি দিতে গেলাম। আন্টি এই নেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি। ইরা গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখন মিষ্টি খাওয়াতে আসছিস তাই না? এই বলে ইরা আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, প্রত্যেকটা মিষ্টি ফ্লোরে পড়ে আছে। ইরা আর কখনো আমার সামনে আসবি না। আমি কিছু না বলে ছল ছল চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম। ইরা এইভাবে চেয়ে আছিস কেন, যা এইখান থেকে। আমি কিছু না বলে চলে আসলাম। ওদের ব্যবহারে আমার মোটেও কষ্ট হয় নাই, কারণ প্রতিদিন ওরা আমার সাথে এমন খারাপ আচরণ করে, তাই সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যা বাবা, এত কথা বলে ফেললাম কিন্তু পরিচয়টা তো এখনো দিলাম না। যাই হোক, আমি হলাম ইমন। বাবা মা নেই, মানে আজ থেকে কয়েক বছর আগে বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেই থেকে বাবার বন্ধু ইরার বাবা আমার দায়িত্ব নেন।
আর আমি আর ইরা একসাথে আর একই ক্লাসে পড়ি। আর জানতে হবে না, এতটুকু জানলেই চলবে। আমি রুমে এসে একটা বই পড়তে লাগলাম। এমন সময় ইরার জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। আমি দ্রুত তার কাছে গেলাম। আমি আমাকে ডেকেছেন? ইরা, হুম ডেকেছি। আজকে কাজের লোক আসতে পারবে না, আর তোর মিষ্টি গুলা ফ্লোরে পড়ে আছে, ওই গুলা পরিষ্কার কর। আমি পরিষ্কার করব? অবাক চোখে। ইরা, হুম তুই করবি, তোর মিষ্টি তাই তুই পরিষ্কার কর। আমি কিছু না বলে ফ্লোরটা মুছতে লাগলাম আর সাথে চোখের পানিও গড়ে পড়ছে। সেটা দেখে ইরা মুচকি মুচকি হাসছে। আমি পরিষ্কার করে আমার রুমে চলে আসলাম। বাবা মা মারা গেলে বুঝি এত কষ্ট নেমে আসে? সেটা তো আগে জানতাম না। বাবা মার কথা ভাবছি আর অঝরে কেঁদেই যাচ্ছি। বাবা মায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এমন সময় আঙ্কেল, ইরার বাবা, রুমে আসল। আমি তাকে দেখে চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করলাম। আঙ্কেল, কিরে তুই কাঁদছিস কেন? আমি কই না তো আঙ্কেল, কিছু হয় নাই। আঙ্কেল, তুই আমার কাছে মিথ্যা বলবি? সত্যি বল, কি হয়েছে? আমি আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে। আঙ্কেল এই কথা শোনার পর আমাকে জড়িয়ে ধরলেন আর নিজেই কেঁদে দিলেন। আঙ্কেল, তোর বাবা বড্ড ভালো ছিল রে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোর বাবার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরে এসেছে। কেঁদে কেঁদে আমি কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলেই যাচ্ছি। আঙ্কেল, বোকা, কাঁদছিস কেন? আমি তো তোর বাবা মা। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিল। আঙ্কেল, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আগে তুই ফ্রেশ হয়ে আয়। আমি আঙ্কেলের কথা মতো ফ্রেশ হয়ে আসলাম। আঙ্কেল কোনো কথা না বলে আমার হাত ধরে ইরা আর আন্টির কাছে নিয়ে আসল। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে আঙ্কেল বলে উঠল, আঙ্কেল ইমন, তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ, এতে আমি অনেক খুশি। আশা করি ফাইনাল এক্সাম আরও ভালো করে দেবে। আমি হুম, মাথা নিচু করে। আঙ্কেল, কাল থেকে তুই আর ইমন একসাথে কলেজে যাবি? ইরাকে বলল। ইরা, না, আমি ওর সাথে যাব না। আঙ্কেল, আমার কথা উপর কথার বলার সাহস কোথায় থেকে পাস? ইরা, জানি না, তবে এইটা জানি যে আমি ওর সাথে যাব না। আঙ্কেল থাক, আমি একা যেতে পারব। আঙ্কেল, ওকে, তুই যা ভালো বুঝিস। আমি হুম। আঙ্কেল, তুই ওর কথায় কষ্ট পাস না? ও একটু এই রকমই। আমি নানা কষ্ট পাব কেন? আমি কিছুই মনে করি নাই। তারপর আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। এইভাবে আমার কলেজে যাওয়ার দিনটা চলে আসল। আমি কলেজে চলে আসলাম, যেই গেট দিয়ে ঢুকব তখন পিছন থেকে তানভীরের ডাক। তানভীর, ওই ইমন দ্বারা। আমি হুম, আয়। তানভীর, কিরে আজ এত তাড়াতাড়ি আসলি যে? আমি এমনি। তা তুই কেন আসলি? তানভীর, তুই জানোস না আমি কেন আসি? ও তোর তো আবার মহারানী আছে, তাই তাকে টাইম দিতে আসোস। তানভীর, হুম ঠিক তাই। আমি ক্লাস শুরু হতে অনেক দেরি, চল ওইদিকে আড্ডা দিই। তানভীর, ওকে চল। আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম। এমন সময় কলেজের গেট দিয়ে রবি আর ইরা ঢুকল। রবির বাইকের পিছনে ইরা ছিল। রবি হলো ইরার বয়ফ্রেন্ড। ওরা আমার সামনে দিয়ে বাইক নিয়ে গেল, আমি দেখেও না দেখার ভান করে আছি। আমি তানভীরের সাথে কথা বলতেছি, এমন সময় একটা ছেলে এসে বলল, ছেলে, তোকে ইরা ভাবি ডাকছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটা ধরব, এমন সময় তানভীর আমার হাত ধরল। তানভীর, দোস্ত যাস না, তুই তো জানোস যে তোর সাথে এখন কি করবে। আমি না গেলে ও আরো বড় কিছু করবে, তাই যাওয়াটাই শ্রেয়। আমি তানভীরের হাত ছেড়ে ছেলেটির সাথে হাঁটা ধরলাম। ইরা আর রবি এছাড়া তাদের ফ্রেন্ডরা ছিল। ইরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগল,
ইরা এই সব ফালতু ছেলে যে কেন এই সব কলেজে ভর্তি হয় মাথায় ঢুকে না আমার। রবি ওর কোনো যোগ্যতা আছে কলেজের মাটিতে পা রাখার? আমি চুপ। ছেলে থাক কিছু বলিস না, ও হচ্ছে কলেজে টপার, ব্যঙ্গ করে বলল। ওরা অট্টহাসিতে লুটিয়ে পড়ল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো প্রতিবাদ করছি না। হয়তো একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে, সেই আশায় আছি আমি। হঠাৎ ইরা এমন কথা বলে উঠল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। ইরা শুন, তুই এখন তোর পকেট থেকে রুমাল বের করে আমাদের সবার পা মুছে দিবি। রবি শুধু মুছবে না বরং ওই রুমাল দিয়ে তারপর নিজের মুখ মুছতে হবে। আমি এই কাজ পারব না। ইরা ঠাসস ঠাসস, তোর সাহস কিভাবে হয় আমাদের মুখের উপর কথা বলতে? আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে নিষ্ঠুর পানি আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি। রবি কানলে হবে না, যা করতে বলেছি সেটা কর। আমি আর উপায় না পেয়ে রুমালটা বের করে সবার পা মুছে দিলাম। পুরো কলেজের ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ হয়তো মজা নিচ্ছে, আবার কেউ ইরার কাজে ঘৃণা প্রকাশ করছে। সবাই শেষে আমি যেই ইরার পা মুছতে এলাম তখন ও আমাকে একটা লাথি মারল। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমাকে লাথি মারলেন কেন? ইরা ইচ্ছে হয়েছে মেরেছি। রবি এখন কথা না বলে রুমালটা দিয়ে তোর মুখটা মুছে ফেল। আমি ভেজা চোখ নিয়ে রুমাল দিয়ে মুখটা মুছলাম। ইরা যা, আবার যখন ডাকব তখন আসতে হবে, নইলে যে কি হবে তুই ভাবতেও পারবি না। আমি চুপচাপ সেইখান থেকে তানভীরের কাছে চলে আসলাম। আমি এসে দেখি তানভীরের চোখে পানি। আমি কিরে, তুই কাঁদছিস কেন? তানভীর, তোকে কত করে বললাম যে যাস না, এখন দেখলি তো কি হলো। আমি হয়তো এমন ব্যবহার আমার কপালে ছিল তাই হয়েছে। তানভীর, এইখানে আর থাকা লাগবে না, তুই এখন ক্লাসে চল, নইলে ওরা আবার অপমান করবে। আমি চল। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ইরা আর ইরার বান্ধবীরা ক্লাসে আসল। আমি ওদের দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর তানভীর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসল। এসেই আমার টপার হওয়া নিয়ে অনেক প্রশংসা করল। সবাই আমার দিকে তাকিয়ে করতালি দিল। আর ইরা আর ওর ফ্রেন্ডরা রাগে ফুঁসতে লাগল। হয়তো আজও আমার কপালে খারাপ কিছু থাকবে। ক্লাস শেষ করে আমি আর তানভীর একসাথে বাড়ি ফিরছিলাম, হঠাৎ ইরা রবির বাইকে করে যাওয়ার সময় মাথায় পানি ঢেলে দিয়েছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। তানভীর, এইভাবে এর কতদিন? আমি কি কতদিন? তানভীর, কতদিন সহ্য করবি? আমি দোস্ত, তুই তো জানোস আমি চাইলে তো 1 সেকেন্ডে ইরাকে পথে বসাতে পারি, কিন্তু না, আমি হঠাৎ করে কিছু করব না, আস্তে আস্তে করব। তানভীর, ওকে তুই যা ভালো বুঝস। তারপর আমি আমার বাসায় এসে পড়লাম। আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। আমি গিয়ে ইরার সাথে বসতে যাব ঠিক তখনই ইরা, তুই এইখানে বসবি না। আমি কেন? ইরা আমার মুখের উপর প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলি? আমি চুপ। ইরা, তুই আর কখনো আমাদের সাথে বসে খাবি না, তুই তোর রুমে নিয়ে গিল। আমি কিছু না বলে চুপচাপ আমার খাবার নিয়ে রুমে এসে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, হঠাৎ রুমে আন্টি আসল। আন্টি, আপনি এইখানে? আন্টি, তোকে একটু বাজারে যেতে হবে। আমি ওকে যাব, বলেন কি আনতে হবে? আন্টি, ইরার জন্য কিছু কসমেটিক আর কিছু না। আমি ওকে কি কি আনবো বলেন। তারপর আন্টি আমাকে একটা লিস্ট দিল, আর আমি খুশি মনে বাজারে চলে আসলাম। সব আইটেম কেনা শেষ, বাট একটা আইটেম পাচ্ছি না। সারা বাজার খুঁজলাম কিন্তু কিছুতেই পেলাম না।
সবই তো নিলাম, একটা না নিলে সমস্যা হবে না, মনে মনে বাজার থেকে সব কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আন্টির হাতে ব্যাগটা দিয়ে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পর খুব চিৎকার করে আমার নাম ডাকার শব্দ শুনতে পেলাম। হয়তো ইরা ডাকছে। আমি দ্রুত ইরার কাছে গেলাম। আমি কিছু লাগবে আপনার? ইরা, তুই সব কসমেটিক ঠিক মতো এনেছিস, কিন্তু যেইটা মেইন ওইটা আনিসনি কেন? আমি আসলে সারা বাজার খুঁজেও পাই নাই। ইরা, ঠাসছস, এত বড় মিথ্যা কথা! তুই আসলে একটা কাজ চোর। ইরার মুখে চোর কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। চুপচাপ সহ্য করে যাচ্ছি। আমাকে চোর বলবেন না। ইরা, ঠাসছস, তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস! ইরার থাপ্পড়ে হয়তো ঠোঁট কাটা গেছে, ও এত জোরে মেরেছিল যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ইরা, যা আমার চোখের সামনে থেকে! চোখের পানি ফেলে নিজের রুমে আসলাম আর মুখের উপর বালিশ রেখে কাঁদতে লাগলাম, যাতে আমার কান্না যাতে কেউ শুনতে না পায়। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা মায়ের ছবিটা বের করে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, মা গো, আমি জানতাম না যে তোমরা আমার উপর থেকে সরে গেলে যে অন্ধকারের ছায়া আমাকে এইভাবে গ্রাস করবে। তোমরা তো আমাকে এত অবহেলা দিয়ে বড় করো নাই। আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। আজ নিজের বাড়িতে কেন চাকরের মতো থাকতে হচ্ছে আমায়? এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তোমরা আমার কথা ভেবে কষ্ট পেও না, আমি খুব ভালো আছি। শুধু আমাকে একটু দোয়া কইর যাতে সব বাধা অনায়াসে পার করে দিতে পারি। এইভাবে মা বাবার ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে কতক্ষণ প্রকৃতির সাথে প্রেম করে আসলাম। বাসায় ঢুকে দেখি আঙ্কেল অফিস থেকে চলে আসল। আঙ্কেল, কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? কি বলবো বুঝতে পারছি না। ধুর, একটা বানিয়ে বলে দিই। আমি দুপুরে হঠাৎ চলতে গিয়ে একটা দেওয়ালের সাথে ধাক্কা খাই অনেক জোরে। আঙ্কেল, অনেকখানি কেটে গেছে, দেখে চলতে পারিস না? আমি চুপ। আঙ্কেল, একটু আমার রুমে আয়, তোর সাথে কথা ছিল। আমি আগে আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর না হয় আমি যাব। আঙ্কেল, ওকে। আমি আমার রুমে এসে বিছানা গুছাতে লাগলাম। বিছানা গুছিয়ে আমি আঙ্কেলের রুমে গেলাম, দেখি সেখানে আন্টি আর ইরা আছে। আমি গিয়ে একপাশে দাঁড়ালাম। বাড়ির সবাই আঙ্কেলকে মোটামুটি ভয় পায়। আঙ্কেল, ইরা, কাল তোর ফুফাতো বোন রিয়া আসবে। ইরা, কি? সত্যি? খুশি হয়ে? আঙ্কেল, ও আজকে আমাকে ফোন করল যে সে কাল দুপুরে এইখানে এসে পৌঁছাবে। ইরা, বাহ, তাহলে তো খুব ভালো হয়। ওকে অনেকদিন যাবৎ দেখি না, অনেক দিন পর দেখা হবে। আঙ্কেল, হুম। আর ইরা, কাল কি তোর ক্লাস খুব গুরুত্বপূর্ণ? ইরা, হুম, আমার প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। কোনোটাই মিস করা যাবে না। আঙ্কেল, ইমন, তাহলে তো তোমার ও খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি তেমন নেই আমার। আপনি যা বলবেন তা করব। বলেন কি করব? আমি তো জানি যে ইরার গুরুত্বপূর্ণ ক্লাস হলো ওই রবির সাথে ঘুরে বেড়ানো, মনে মনে। আঙ্কেল, আমি চাই তুই কাল রিয়াকে রিসিভ করবি। আমি ওকে, বাট তাকে চিনব কিভাবে? আঙ্কেল, সেটা না হয় আমি বলে দিব। এখন তোরা যা, আমি একটু রেস্ট নিই। আমি চলে এলাম আমার রুমে, এসে বই পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত একটু গভীর হয়ে গেল। আঙ্কেল খেতে ডেকেছিল, তাই পড়া বন্ধ করে খেতে গেলাম। আঙ্কেল, এই নাও রিয়ার নাম্বার। আমি নাম্বার দিয়ে আমি কি করব? আঙ্কেল কাল তাকে ফোন করে খুঁজে নিবে। আমিও নাম্বারটা নিলাম। খাবার খেয়ে এসে আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম, করে বই নিয়ে পড়তে লাগলাম। আন্টি, এই যে বড়লোকের ছেলে, সারাদিন পড়লে হবে, আমার সাথে কিছু কাজ করলেই তো পারো। আমি বলেন কি কি করতে হবে?
আন্টি একের পর এক আমাকে কাজ দিয়েই চলেছে, আজ নাকি কাজের মেয়ে আসে নাই, তাই সব আমাকে দিয়ে করাচ্ছে। আমিও চুপচাপ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে প্রায়। কোনো মতে কাজ শেষ করে রিয়াকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। আমি রিয়া বলছেন? রিয়া হুম, আপনি ইমন না? আমি হুম, আপনি কি গাড়ি থেকে নেমেছেন? রিয়া হুম, অনেক আগেই নামলাম, বাট আপনি কই? আমি আগে বলুন আপনি কোথায়? রিয়া আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। আমি ওকে সেইখানে দাঁড়ান, আমি আসছি। আমি ব্রিজের নিচে গেলাম, হঠাৎ দেখলাম একটা মেয়ে কাকে জানি খুঁজতেছে। এই মেয়েটা নয় তো? মনে মনে আমি আবার রিয়াকে কল দিলাম। দেখলাম মেয়েটা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করল। রিয়া ফোনে যা যা বলছে মেয়েটাও ঠিক তা বলছে। আমি আচ্ছা, আপনি কি নীল কালারের ড্রেস পরেছেন? রিয়া হুম ঠিক, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি হুম পাচ্ছি। রিয়া তাহলে সামনে আসুন। আমি ওকে। আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে ওর ব্যাগটা ধরলাম। রিয়া এই কে আপনি, আর আমার ব্যাগ ধরছেন কেন? আমি ইমন, আপনি মনে হয় রিয়া। আমি হুম, আমি রিয়া, তার মানে আপনি ইমন? আমি হুম, এইবার চলুন। রিয়ার ব্যাগটা গাড়িতে তুলে আমরা দুজন গাড়িতে চেপে বসলাম। আমি ড্রাইভিং করছি। আমি আপনার আসতে কষ্ট হয়নি তো? রিয়া একদম না। তা আপনি কি সেই ইমন যার কথা বলতে বলতে মামায়ের মুখ থেকে রক্ত ঝরত? আমি আঙ্কেল আমার নামে কি বলতো? রিয়া অনেক কিছুই বলতো। তা আপনি কিসে পড়েন? আমি সেটা না হয় পরেই জানবেন, আগে বাসায় গিয়ে রেস্ট নিবেন তারপর। রিয়া ওকে। তারপর আমি আর রিয়া বাসায় আসলাম। ইরা রিয়াকে দেখে এমনভাবে জড়িয়ে ধরল মনে হয় বিএফকে ধরেছে। সবাই রিয়ার খোঁজ খবর নিতে লাগল। ইরা তুই আমাদের এইখানে কি করছিস? যা এইখান থেকে। রিয়া এই তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? ইরা বাবা আসতে না আসতে এত দরদ হয়ে গেল, চল রুমে যাই। রিয়া ওকে, চল। আমি আমার রুমে আসতে যখনই পা বাড়ালাম তখন ইরা বলেছে ওদের জন্য যেন শরবত নিয়ে যাই রুমে। আমিও ইরার কথা মতো শরবত বানিয়ে ইরার রুমে গেলাম। রিয়া শরবতটা মুখে দিয়ে আমার হাতের প্রশংসা করতে লাগল। যেই ইরা শরবতটা মুখে দিল ঠিক তখনই ও পুরো গ্লাস শরবত আমার মুখের মধ্যে ঢেলে দিল। ইরা কি বানিয়েছি সেইগুলা? এইগুলা কি খাওয়া যায়? আমি চুপ। রিয়া হারে শরবতটা ভালো হয়েছে, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? ইরা তুই আসার পর দেখতেছি যে ওর সাইড নিয়ে কথা বলছিস, কারণটা কি? রিয়া তুই এইভাবে একটা মানুষের উপর অন্যায় করে যাবি সেটা তো মেনে নেওয়া যায় না। দেখলাম ওদের মাঝেও একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, তাই ওদের সামলানোর জন্য আমি দয়া করে আপনারা চুপ থাকুন, নিজের মাঝে কেন বিভেদ সৃষ্টি করছেন? ইরা সব তোর জন্য হয়েছে, তুই এখন আমাদের সামনে থেকে যা। আমি ওকে যাচ্ছি, তবুও প্লিজ চুপ থাইকেন। আমি আর কথা না বলে রুমে চলে আসলাম, পুরো শরীরটা ভিজে গেছে। তাই গোসল করে নিলাম। গোসল করার পর আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমিও গেলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু আজ চেয়ারে বসলাম না। খাবার নিয়ে যখনই উঠতে যাব তখনই রিয়ে বলে উঠল, রিয়া সে কি, আপনি কই যাচ্ছেন? আমি এই তো রুমে যাচ্ছি। রিয়া রুমে খাবার খাওয়া শোভা পায় না, আপনি সবার সাথে বসে খাবার খাবেন। আমি না, তা কি করে হয়? রিয়া আপনি চেয়ারে বসুন। আমি না, আমি রুমে খেতে পারব। রিয়া আপনাকে কিন্তু বসতে বলেছি। আমি আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। ইরার দিকে তাকিয়ে দেখি ও রাগে ফুঁসছে আর খাচ্ছে। আমি আরও এদিকে না তাকিয়ে আমার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর নিজের রুমে এসে একটা বই পড়তে লাগলাম।
কিছুক্ষণ পর দেখি রিয়া আমার রুমের সামনে। রিয়া, আসতে পারি? আমি, আরে আপনি আসুন আসুন। রিয়া এসে চেয়ারে বসল। আমি, আমার রুমে আসতে অনুমতি লাগবে না। রিয়া, তা আপনি বসে বসে কি করছেন? আমি বই পড়ছিলাম। রিয়া, তাহলে তো আপনাকে বিরক্ত করে ফেললাম। আমি, নানা, বিরক্ত করলেন কই? আমি তো বিরক্ত বোধ করি নাই। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, পরিচয়টা দিলে ভালো হতো। রিয়া নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করল। আমি, এইবার আমার পরিচয় জানতে চাইবেন না? রিয়া, আপনার কি কোনো নতুন পরিচয় আছে? আমি, নতুন পরিচয় মানে? রিয়া, আপনার সম্পর্কে সব শুনেছি আঙ্কেলের কাছে, যদি এর বাহিরে কোনো পরিচয় থাকে তাহলে সেটা বলুন। আমি, না, আমার এর বাহিরে আর পরিচয় নেই। রিয়া, আপনি বুঝি বই পড়তে ভালোবাসেন? আমি, হুম, অনেক। এইভাবে রিয়ার সাথে কথা বলতে লাগলাম। ইরা, এই তুই এইখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে লাগলাম। রিয়া, হুম, ইমন ভাইয়ার সাথে বসে বসে গল্প করছি। ইরা, তুই আর মানুষ পেলি না গল্প করার জন্য? রিয়া, তুই তো তোর বিএফের জন্য আমার সাথে কথাই বলতে পারিস না। ইরা, হয়েছে, এখন চল। রিয়া, নানা, আমি এইখানে আরো কতক্ষণ থাকব? ইরা, চল তো, ওর কাছে থাকা লাগবে না। এই বলে ইরা রিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিলাম, একটা কথাও বলি নাই। আমি আবার বই পড়তে লাগলাম, পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারব না। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। ধুর, আজকে বেশি ঘুমিয়ে পড়লাম, আমার পড়াও তো এখনো শেষ হয়নি। দ্রুত ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বাবা মায়ের ছবির সামনে গেলাম। তোমরা আমাকে দোয়া কর, আমি যেন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমি বাবার মতো খুব নামকরা ব্যবসায়ী হই। তোমাদের দোয়া আমার সাথে থাকলে জীবনে কোনো বাধা আমাকে থামাতে পারবে না। তাদের ছবির সামনে গিয়ে চোখের পানি আটকাতে পারলাম না। হঠাৎ কেউ একজন আমার চোখের পানি মুছে দিল। তাকিয়ে দেখি আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি, আরে আঙ্কেল, আপনি কখন আসলেন? আঙ্কেল, আমি অনেকক্ষণ আগে এসেছি, তুই তোর বাবা মায়ের সাথে কথা বলছিলি তাই তোকে আর ডাকিনি। আঙ্কেলের উত্তর না দিয়ে বাবা মার ছবির দিকে তাকিয়ে আছি। আঙ্কেল, বাবা মা কারো অমর থাকে না, সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। আমি, তাই বলে কি বিধাতা আমাকে এইভাবে অকালে এতিম করে দিবে? আঙ্কেল, তুই এতিম কই? আমি তোর মা বাবা। আমি আর কিছু না বলে আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আঙ্কেল, এই গাধা, কাঁদছিস কেন? কান্না থামা। আমি কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আঙ্কেল, তোর সাথে কথা ছিল, তুই আমার রুমে আয়। আমি, ওকে। তারপর আমি আঙ্কেলের পিছন পিছন ওনার রুমে গেলাম। রুমে সকল জনতাই দেখলাম উপস্থিত। আঙ্কেল, রিয়া আমাদের বাড়িতে অনেক দিন পর বেড়াতে আসল, তাই আমি চাইব তোমরা দুজন রিয়াকে ভালো করে গ্রামটা ঘুরিয়ে দেখাও, আমাকে আর ইরাকে বলল। ইরা, আমার কোনো আপত্তি নেই, তাহলে আমরা কাল বিকেলে যাব। আঙ্কেল, ইমন, তোমার কি কোনো আপত্তি আছে? ইরা, তুমি ইমনকে জিজ্ঞেস করছো কেন? আঙ্কেল, ইমনও তোদের সাথে যাবে। ইরা, না, ও আমাদের সাথে যাবে না। আঙ্কেল, তাহলে তুই যাস না, ইমন আর রিয়াই যাবে। ইরা এইবার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আঙ্কেল, কি হলো? ইমন, আপত্তি আছে? আমি মাথা নেড়ে না জানিয়ে দিলাম। আঙ্কেল, আমি জানি আমি অফিসে গেলে তোদের অনেক ঝামেলা হবে, তাই আমি আগে থেকে ঠিক করে দিয়েছি, আশা করি আর কোনো কথা যাতে না হয়। ইরা, ওকে। এই বলে ইরা ইরার রুমে চলে গেল। আর আমিও আমার রুমে এসে পড়তে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে রইল। পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি, আরে আপনি? রিয়া, কেন? অন্য কাউকে আশা করেছেন?
আমি না না তা না, দাঁড়িয়ে আছেন কেন? রিয়া আপনি তো বসতেও বলেননি। আমি ওকে সরি, বসুন। রিয়া তা দেখলাম খুব মন দিয়ে পড়ছেন। আমি রিয়া তাহলে তো বিরক্ত করে ফেললাম। আমি না না সেটা না, এইগুলা এমনি অতিরিক্ত পড়ছিলাম। রিয়া আচ্ছা আপনার সাথে যে ইরা এত খারাপ ব্যবহার করে আপনার রাগ হয় না? আমি আমার আবার রাগ করলেই বা কি করব? রিয়া আপনিও তো কিছু বলতে পারেন। আমি ওকে বললে ও যদি আমার বাবা মাকে ইঙ্গিত করে কোনো খারাপ ভাষা ব্যবহার করে তাহলে যে আমার সহ্য হবে না। রিয়া তাই বলে কি এইভাবে সহ্য করবেন? আমি কপালে যা থাকে তাই হবে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। রিয়া আপনার কি ইচ্ছে হয় না ওর সব রাগ গুড়িয়ে দিতে? আমি ইচ্ছে হলেই কি করতে হবে নাকি? আমার কোনো ক্ষমতা নাই যে ওকে এইসব করার। রিয়া কে বলল যে আপনার ক্ষমতা নাই? আপনার ক্ষমতার দ্বারা আজ ইরা চলতে পারছে। আমি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করা পছন্দ করি না। রিয়া তাই বলে কি নিজের বাড়িতে এইভাবে অবহেলা সহ্য করে যাবেন? আপনি এত কিছু কিভাবে জানেন? রিয়া সেটা আপনার জানতে হবে না, আমি শুধু আপনাকে একবার দেখতে চাই। আপনি জোর গলায় বলছেন যে আজ আমি এইসবের মালিক। আমি ততটা বেয়াদব আমি নই। রিয়া এইখানে বেয়াদবির কি দেখলেন? আমি আমার বাবা মা কোনো দিন অহংকার করতে আমাকে শিখায় নাই। রিয়া এইটা অহংকার না, নিজের অধিকার। আমি দয়া করে এইসব বাদ দিন, আমার আর ভালো লাগছে না। রিয়া ওকে, আপনি পড়েন, আমি পড়ে আসব আবার। আমি ওকে, গুড নাইট। রিয়া গুড নাইট। আমি আবার পড়তে লাগলাম, পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে তাই পড়া বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। রিয়া গুড মর্নিং। আমি গুড মর্নিং। রিয়া রাতে ঘুম কেমন হলো? আমি এই তো ভালো। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। আমি চলে আসলাম কলেজে। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে বসে গল্প করছি। প্রতিদিন কার মতো আজও ইরা রবির বাইকে করে চলে আসল। তানভীর চল ক্লাসে যাই, নইলে ওরা আবার তোকে নিজে মজা করবে। আমি চল। যেই ক্লাসে আসতে যাব তখনই ইরা ডাক দিল। তানভীর না দোস্ত, তুই আজকে যাবি না। আমি তানভীরের কথা মতো আবার ক্লাসের দিকে হাঁটা দিলাম। ইরা ওকে যা, তুই ভালো করেই জানিস যে আমি কি করতে পারি, জোরে বলে উঠল। আমি এইবার তানভীরের সাথে চলা থামিয়ে ওদের কাছে গেলাম। আমি বলুন। ইরা এই তো লক্ষ্মী ছেলের মতো চলে এসেছে। আমাকে এত অপমান করার পরও কি আপনাদের স্বাদ মেটেনি? ইরা তোকে আবার অপমান করলাম কই? আমি ভুলে গেলেন, আপনিও তো ক্লাসের টপার, তাহলে আপনার ব্রেইন এত দুর্বল কেন? ইরা তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। রবি শোন, তোকে যেই কারণে ডাকা, তুই প্রতিদিন আমাদের জুতা মুছে দিবি, এটাই তোর কাজ। আমি পারবো না। রবি ঠাসছস, পারবি না মানে? তুই পারবি, সাথে তোর বাপেও পারবে। রবি আমাকে মেরেছে এইটার কোনো কষ্ট আমি পাই নাই, কিন্তু ও আমার বাবার নাম নিয়ে কথা বলেছে তাই আমি ওকে ছাড়ব না। রাগী চোখে ওদের দিকে তাকিয়ে ওদের জুতা পরিষ্কার করে দিলাম। প্রতিদিনকার মতো আজও কলেজের সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। সব মুখ বুঝে সহ্য করে নিলাম, কারণ আমি এর ফল ওদের দেখিয়ে দিব। তানভীরের সাথে ক্লাসে চলে আসলাম। দুজনে পাশাপাশি বসলাম। স্যার এসে ক্লাস করাতে লাগল। কলেজ ছুটির পর ইরা আমার সাথে আর খারাপ কিছু করে নাই, তাই খুশি মনে বাড়ি চলে আসলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ঠেলছে। চোখ মেলে তাকিয়ে দেখি রিয়া। আমি কি হয়েছে, আপনার ডাকছেন কেন? ঘুম চোখে। রিয়া আপনি না আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবেন? আমি সরি বলেই গেছি।
দ্রুত উঠে রেডি হয়ে নিলাম, রিয়াও খুব সুন্দর করে সেজেছে। আমি ইরা কি যাবে না? রিয়া হুম যাবে, রেডি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা নীলপরী আমার সামনে আসছে। বাহ, আজকে ইরাকে খুব সুন্দর লাগছে, চোখ যেন ফিরাতে পারছি না। ওকে দেখলে মনেই হবে না যে ও এত অহংকারী। রিয়া কি হলো, যাবেন না? ধাক্কা দিয়ে। আমি হুম চলো। আমি রিয়া আর ইরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আমি বারবার ইরার দিকে তাকাচ্ছি, আমার চোখ যেন সরতে চায় না। তবুও বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছি। ইরা রিয়াকে গ্রাম দেখাতে ব্যস্ত আর আমি ইরাকে দেখাতে ব্যস্ত। ধুর, আমি কাকে দেখছি? ওকে দেখে আমার লাভ নাই, ও তো রবিকে ভালোবাসে। আর আমি কি না কি ভাবছি। দেখতে দেখতে আমরা একটা লোকালয়ে প্রবেশ করে পড়লাম। সেইখানে অনেক বস্তি আর কুকুর বসবাস করে দেখেই মনে হয়। আমরা তিনজন হাঁটছি, ইরা আর রিয়া গল্প করেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কুকুর ইরার দিকে তেড়ে আসছে। ইরা আবার কুকুরকে খুব ভয় পায়। ইরা কুকুরের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। ইরা প্লিজ, কুকুরটাকে সরিয়ে দাও প্লিজ। আমি ইরার ব্যবহার আর কাজ দেখে হা হয়ে গেলাম। ও এমনভাবে জড়িয়ে ধরল যেটা স্বাভাবিক মানুষ দেখলে কি নাকি ভাববে। আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম। রিয়া ইরার কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। ইরা আমাকে ছেড়ে দিল। দেখি ইরা লজ্জায় লাল হয়ে গেছে, আমিও খুব লজ্জা পেলাম। দেখলাম কয়েকজন মুরব্বি আমাদের দিকে আসছে। এসেই তারা আমাদের পরিচয় নিল। আমি বলেছি যে ইরা আর আমি কাজিন, কিন্তু তারা ওই ঘটনা দেখার পর বিশ্বাস করতে চাইছে না। লোকগুলা আমাদেরকে আরও অনেক লোকের মাঝে নিয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবেন। এই কথা শোনার পর আমি আর ইরা কেউই নিজেকে স্থির করে রাখতে পারলাম না। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব ছেঁড়া চুলে খোপা বাঁধার মতো হয়ে গেল। তারা আমাদের কোনো কথা না শুনেই আমাদের বিয়ে দিয়ে দিল। ইরা হন হন করে বাড়ি চলে আসল, আর আমি আর রিয়া পড়ে আসলাম, জানি না আজ বাড়িতে যে কি হবে। ইরা প্রচণ্ড রেগে আছে। ভয় ভয় আমি বাসায় ঢুকলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বাসায় কোনো শব্দ শুনতে পেলাম না, সবাই সবার মতো ব্যস্ত। আমিও আমার রুমে চলে আসলাম, আর ওই ঘটনার কথা ভাবছি। এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আজ ওর ভুলের জন্য 3টা জীবন নষ্ট হয়ে গেল। রাতে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। এমন সময় রিয়া আসল। রিয়া, পড়ায় মন বসছে না? আপনি কি করে জানলেন? রিয়া, ওই ঘটনার পর পড়াতে মন না বসাটাই স্বাভাবিক। আমি ইরা জড়িয়ে না ধরলেই তো পারত। রিয়ার দোষ তো ইরার ছিল, এইভাবে কেউ করে নাকি? আমি হুম, আঙ্কেল এসেছে? রিয়া হুম, মাত্র আসল। আমি রিয়া, একটু পর আইসো, আমি একটু পরেই নিই। রিয়া ওকে। রিয়া চলে গেল। আচ্ছা, আমি কি ইরার কাছ থেকে মাফ চেয়ে আসব? কেন চাইব? দোষ তো আমার না। ধুর, যা হওয়ার হবে, আগে মাফ তো চাই। এক পা করে বাড়ালাম ইরার রুমের দিকে। দরজা দেখি খোলাই আছে। আমি আসতে পারি? দেখি ইরা মন খারাপ করে শুয়ে আছে। আমাকে দেখে ওর খারাপ লাগাটা রাগে পরিণত হল। ইরা, তুই এইখানে কেন এসেছিস? আমি দেখো ইরা, আজ যা হয়েছে তার জন্য আমি সরি। ইরা, বাহ বাহ, চমৎকার, এত বড় মহৎ কাজ করে এখন সরি বলা হচ্ছে। আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ তোমার ছিল না। ইরা, ঠাসস ঠাসস। ইরা আমাকে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ইরা, দোষ তোর ছিল বেশি, তুই আমার চোখের সামনে থেকে যা। আমি কিছু না বলে ভেজা চোখ নিয়ে ইরার রুম থেকে বেরিয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, কিন্তু কারো মুখে কোনো শব্দ নাই।
চুপচাপ খাবার খেয়ে উঠে গেলাম, ইরাও চুপচাপ খাবার খাচ্ছে। আজ বেশি পড়লাম না, রুমে এসে শুয়ে পড়লাম, খুব ক্লান্ত লাগছে আজকে। তাই দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে আছি। তানভীর, কিরে তোর মন খারাপ নাকি? আমি অনেক। তানভী, কেন? আমি শুন তাহলে, সব বলে দিলাম। তানভীর, বলিস কি? এখন কি করবি? আমি সেটাই তো চিন্তা, ইরার সামনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। তানভীর, বাসায় কেউ জানে? আমি না, কেউ জানে না। তানভীর, ইরা মনে হয় তোরে মেনে নিবে না। সেটা আমি ভালো করেই জানি। তানভীর, এইসব নিয়ে আর ভাবিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আজও ইরা রবির বাইকের পিছনে করে আসল, কিন্তু তার মুখে হাসির ছাপ নেই। তানভীর, চল এইখান থেকে। তানভীর, চল। আমরা যেই ক্লাসে যাব ঠিক তখনই রবি আমাকে ডাক দিল। আমি রবির কাছে গেলাম। রবি, কিরে তোরে কাল কি বললাম? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ইরা বলে উঠল, ইরা, ওকে যেতে দাও। রবি, রবি, কেন? ইরা, বললাম তো যেতে দিতে। রবি, আচ্ছা তোমার কি হয়েছে, সেই কখন থেকে চুপচাপ বসে আছো? ইরা, না, আমার কিছুই হয় নাই। রবি, এই তুই ক্লাসে যা, আমাকে বলল। আমিও সেখান থেকে চলে আসলাম। কলেজ ছুটির পর যখন একা একা আসছিলাম তখন কেউ একজন পিছন থেকে আমাকে ডাক দেয়। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে ডাকছে। আমি সেই দিকে না তাকিয়ে চুপচাপ হেঁটে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ছেলেটা আমার সামনে আসল। ছেলে, তোকে না আমি ডেকেছি? আমি শুনতে পাই নাই। ছেলে যখন বাস পড়বে পিঠে তখন ঠিকই শুনতে পাবে। এইভাবে কয়েকটা ছেলে আমার সামনে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি পথ আটকে রেখেছেন কেন? ছেলে, তোর ইরা ভাবিকে বিয়ে করার খুব শখ, তাই না? আমি কি যাতা বলছেন? ছেলে, কাল তুই ইরা ভাবিকে বিয়ে করে ভুল করেছিস, এখন তার শাস্তি পেতে হবে। এই বলে ছেলেগুলা আমাকে এলো পাতারি মারতে শুরু করলাম। কেউ জানি আমার মাথায় অনেক জোরে একটা বাড়ি দেয়। এতে মাথা ফেটে রক্ত বের হতে লাগল। সব কিছু অন্ধকার মনে হতে লাগল। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে আঙ্কেল বসে আছে। আমার জ্ঞান ফিরা দেখে তিনি নিজেকে স্থির করে রাখতে পারলেন না, কেঁদে দিলেন তিনি। আরে আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আঙ্কেল, আগে বল, তোকে এভাবে কে মেরেছে? আমি কি করে বলবো, আমি তো তাদের কাউকে চিনি না। আঙ্কেল, তা ওরা তার উপর হঠাৎ হামলা করল কেন? সেটার উত্তর আমার কাছে জানা নেই। আঙ্কেল, আচ্ছা তুই রেস্ট নে, ডাক্তার বলেছে যে তোকে 2 দিন পর রিলিজ দেয়া হবে। ওকে। আমি চুপচাপ শুয়ে আছি আর ভাবছি, ইরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারল? দোষ কি আমার একার ছিল? ওর কোনো দোষ ছিল না? আজ আমার এই অবস্থা করেছে, একদিন আমি ওকে তিলে তিলে কষ্ট দিব, তখন ও বুঝবে যে অবহেলা কি জিনিস। আর আমি আঙ্কেলকে কিভাবে বলি যে ইরা আমাকে মার খাইয়েছে? আজ আমার এই অবস্থার জন্য ইরা দায়ী। এইভাবে 2 দিন আমাকে হাসপাতালে চিকিৎসা করা হলো। আজ আমাকে রিলিজ করে দিল। আঙ্কেল আমাকে ধরে বাসায় নিয়ে আসল। আঙ্কেল আর রিয়া ছাড়া কেউই আমাকে দেখতে যায় নাই। আঙ্কেল আমাকে রুমে খাটের উপর শুয়ে দিল। আঙ্কেল, এইখান থেকে নড়বি না, এইখানে শুয়ে থাক। ওকে। আঙ্কেল চলে যাবার সাথে সাথে রিয়া আমার রুমে আসল। রিয়া, এখন কেমন বোধ করছেন? এই তো ভালো। রিয়া, আপনার এই অবস্থা কে করল? সেটা তো আমি বলতে পারবো না, মিথ্যা। রিয়া, কিন্তু আমি পারব। কি রিয়া কোথায় থেকে জানল যে ইরা আমার এই অবস্থা করেছে?
আমি তাহলে বলুন কে করেছে? রিয়া ইরা করেছে। আমি আরে ধুর, আপনি পাগল নাকি? ও করতে যাবে কেন? রিয়া ও যখন আপনাকে মারার পর ওই লোকগুলার সাথে কথা বলছিল তখন আমি শুনেছি। আপনি দয়া করে কাউকে বলবেন না। রিয়া না, আমি সব আঙ্কেলকে বলবো, ওর উচিত শিক্ষা পাওয়া উচিত। আমি আপনাকে আমার কসম দিলাম যদি বলেন তাহলে আমি আর এই বাড়িতে থাকব না। রিয়া কি বললেন আপনি? আপনি ইরার মতো বেঈমান মেয়েকে বাঁচাতে চান? সে একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে, তাই আমি চাই না আঙ্কেলকে এইসব শুনে ইরার প্রতি ঘৃণা জন্মাক। রিয়া, নিজের জন্য কি কোনো মায়া নেই আপনার? আমি হঠাৎ এই প্রশ্ন। রিয়া, ইরা যে আপনাকে পরবর্তীতে আঘাত করবে না সেটার মানে কি? আমি সেটাও না হয় সহ্য করে নিব। রিয়া, সত্যি করে একটা কথা বলবেন? আমি হুম বলেন। রিয়া, আপনি কি ইরাকে ভালোবাসেন? আমি ধুর, কি প্রশ্ন করছেন? রিয়া, দেখুন সত্যি করে বলেন আপনি কি ইরাকে ভালোবাসেন? আমি হুম। রিয়া, ইরা কি আপনাকে মেনে নিবে? সেটা হয়তো ভাগ্যের পরিহাস। রিয়া, আপনি কি পারবেন ইরাকে আপনার ভালোবাসার পরিচয় দিয়ে স্ত্রী হিসেবে কাছে টেনে নিতে? আমি হয়তো একদিন সফল হব। চেষ্টা করতে সমস্যা কি? রিয়া, আমি চাই যে আপনি ইরাকে নিজের করে পান। এইভাবে চলতে থাকলে ইরা আপনাকে আরো দূরে ঠেলে দিবে। তাহলে আমাকে কি করতে হবে? রিয়া, আপনি নিজের অধিকারটা বুঝে নেন, তাহলে হবে। ওকে, কিন্তু আঙ্কেল। রিয়া, আঙ্কেলকে ব্যবস্থা করা যাবে, আপনি আপনার কাজে লেগে যাবেন। আমি হুম। রিয়া, তাহলে আমি যাই, আবার পরে দেখতে আসব। ওকে। রিয়া চলে গেলে আমি ঘুমে তলিয়ে যাই। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমার নাকের কাছে হাত ধরেছে। চোখ মেলে তাকিয়ে দেখি ইরা। আপনি হঠাৎ আমার রুমে? ইরা, আপনাকে দেখতে এলাম, বেঁচে আছেন নাকি মরে গেছেন? ব্যঙ্গ করে। আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমার আজ এই অবস্থা করলেন? ইরা, তুই আমাকে বিয়ে করলি কেন? আমি তো আর ইচ্ছে করে করি নাই, আমাদের জোর করা হয়েছে। রিয়া, তুই সেখান থেকে পালাস নাই কেন? পালালে আজ এখানেও থাকতে পারতাম না। ইরা, মরে গেলেই তো পারতি। এত অবহেলা আমার জন্য? ইরা, শুন, তোকে যেই কথা বলার জন্য এসেছি, তুই কাল কলেজে যাবি না, তোর সাথে বাসায় কাজ আছে। কি কাজ? ইরা, সেটা কাল দেখবি। যদি কলেজে যাস তাহলে এই দুনিয়ার আলো তোর জন্য হারাম হয়ে যাবে। ওকে যাব না। ইরা, গুড। এই বলে ইরা চলে গেল। হঠাৎ ইরার সাথে আমার কি কাজ? যে আমাকে থাকতে বলছে, নাকি নতুন কোনো চাল ওর? ধুর, সেটা কাল দেখা যাবে। বিকেলে বাসায় একটু হাঁটাহাঁটি করলাম। ভালো করে হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। রাতে সবার সাথে একসাথে বসে খাবার খেলাম। এসে শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম। কখন যে চোখ লেগে এসেছে তা আমি বুঝতেই পারি নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম। আঙ্কেল অফিসে চলে গেল। ইরার কথা মতো বাসায় রয়ে গেলাম। ইরাও কলেজে গেল না, আমাকে যেতে দিল না। বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ ইরা আমার রুমে প্রবেশ করে, কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে সবার সামনে নিয়ে যায়। কি হলো, আমাকে এইভাবে টেনে আনলেন কেন? ওরা আমার কোনো কথা জবাব না দিয়ে হঠাৎ আন্টি সামনে এসে। আন্টি ঠাসস ঠাসস। আন্টি আমার গালে 2টা থাপ্পড় মারল। সাথে সাথে হা করে দাঁড়িয়ে রইলাম। আন্টি, আপনি আমাকে মারলেন? আমার অপরাধ কি ছিল? আন্টি, তোর সাহস কি করে হয় ইরাকে বিয়ে করার? আপনি সম্পূর্ণ ঘটনা শুনেছেন? আন্টি, আমার কিছু শোনা লাগবে না। তুই কোনো সাহসে ইরার দিকে হাত বাড়িয়েছিস? আন্টি, আপনি আমাকে একবার বিশ্বাস করুন,
এতে আমার একার দোষ নেই। রিয়া: জি মামি, এইখানে ইমন ভাইয়ার একার দোষ নেই, দোষ বেশি হলো ইরার। আন্টি: রিয়া তুমি চুপ থাকো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি প্লিজ আমার কথা একবার বিশ্বাস করে দেখুন। আন্টি, এখন আমার মেয়েকে বিয়ে করবে কে? তুই ওর এত বড় সর্বনাশ কেন করলি? আমি করতে চাই নাই, সবটাই পরিস্থিতির শিকার। আন্টি, তুই আমার মেয়ের যে কলঙ্ক দিয়েছিস সেটা উঠবে একটা কাজ করলে, আর সেটা হলো তোকে বাড়ি ছেড়ে যেতে হবে। আন্টির কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কপাল কি এতই খারাপ যে নিজের বাড়িতে নিজের ঠাঁই হয় না? এই কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে গেল। রিয়া: মামি আপনি এইগুলা কি বলছেন? ও অসুস্থ, তার মধ্যে কই যাবে? আন্টি, যেখানে যাওয়ার যাক, আমাদের চোখের সামনে যাতে না আসুক। আমি চলে যাব। রিয়া: নিজের বাড়ি রেখে কই যাবেন আপনি? আমি দুই চোখ যেই দিকে যায় সেই দিকে যাব, আমি গেলে যদি ইরার ভালো হয় তাহলে আমি চলে যাব। ইরা: তাহলে এখনই বের হয়ে যা। আমি আঙ্কেল আসুক তারপর সবাইকে বিদায় করে চলে যাব। ইরা: বাবা আসলে তোকে কখনোই বের করতে পারবো না। আমি আজ এই জন্য কি আমাকে কলেজে যেতে দিলেন না? ইরা: হুম, হিসেব বাকি ছিল মিটিয়ে নিয়েছি, তুই এখন বের হ এই বাড়ি থেকে। রিয়া: বাহ মামি বাহ, সবাই বলতো আপনারা নাকি অনেক উদার মনের মানুষ, তাহলে এইটাই কি সেই উদারতা? আন্টি, কি বলতে চাও তুমি? রিয়া: গ্রামে আপনাদের কত প্রশংসা শুনি, কিন্তু সে সাদা মুখোশের আড়ালে যে কয়েকটা কালো মুখ আছে সেটা আমি আজ জানতে পেরেছি। আন্টি: রিয়া তুমি কি বলতে চাও? রিয়া: আমি কিছুই বলতে চাই না। আমি শুধু বলতে চাই আজ যে ক্ষমতার প্রভাবে আপনি ইমন ভাইয়াকে তাড়িয়ে দিচ্ছেন সেই ক্ষমতা কিন্তু ইমন ভাইয়ার, আপনার নেই। ইরা: রিয়া তুমি সামান্য অপরিচিত ছেলের জন্য নিজের মামিকে অপমান করছো? রিয়া: সত্যি বললে যদি অপমান বোধ করে তাহলে আমি সরি। আমি প্লিজ বন্ধ করুন আপনাদের ঝগড়া, আমি চলে গেলে যদি আপনারা ভালো থাকেন তাহলে। আমি এখনই চলে যাচ্ছি। রিয়া: না ভাইয়া, আপনি কোথাও যাবেন না, আপনি নিজের বাড়িতে থাকবেন। আমি সেই ভাগ্য আমার নেই। আচ্ছা, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম ব্যাগ গুছানোর জন্য। রিয়া: খুশি হয়েছেন আপনার? ভাইয়া চলে যাচ্ছে। ইরা: তোর এত মাথা ব্যথা কিসের ইমনের জন্য? রিয়া: শুধু ইমন ভাইয়া নয় বরং অন্য কেউ থাকলে আমি এই কাজ করতাম। আন্টি, ওকে সবাই সবার রুমে যাও, একটু পর আপদ বিদায় হবে। রিয়া: যদি আজ ইমন ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সেই সাথে আমিও বেরিয়ে যাব। থাকবো না তোমাদের মতো কাল সাপের সাথে। আন্টি, ইমনের যাওয়ার সাথে তোমার যাওয়ার সম্পর্ক কি? রিয়া: যেই বাড়িতে মালিকের জায়গা হয় না সেইখানে আমার থাকা বেমানান। আন্টি, ওই বদমাশটা তোমার মাথায় ভূত চাপিয়ে দিয়েছে। রিয়া: আঙ্কেল আজ আপনাদের মাথায় ভূত চাপাবে। ইরা: মানে? রিয়া: মানেটা একটু পর টের পাবা। এইদিকে আমি ব্যাগ গুছিয়ে সবার সামনে আসলাম। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের চলার পথে হয়তো বাধা হয়ে আমি দাঁড়িয়েছি। তাই আমি চাই না আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন। তাই আমি চলে যাচ্ছি। রিয়া: আপনি যাবেন কই, থাকবেন? আমি সেটা না হয় আল্লাহ ঠিক করে দিবে। রিয়া: না প্লিজ, আপনি যাবেন না। আমি না, আমাকে যেতে হবে। রিয়া: তাহলে আপনি দাঁড়ান, আমি চলে যাব এই বাড়ি থেকে। আঙ্কেল, কেউ যাবে না এই বাড়ি থেকে। কথা শুনে তাকিয়ে দেখি দরজায় আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে, কেউ হয়তো আশা করেনি যে উনি অবেলায় আসবেন। আন্টি, তুমি এইখানে? আঙ্কেল, আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? ইরা: বাবা তুমি তো এই সময় আসো না, তাহলে আজকে? আঙ্কেল, ভেবেছিলি আজকে আমাকে অফিসে পাঠিয়ে তোরা ইমনকে বাড়ি থেকে বের করে দিবি? আন্টি, তুমি জানো ও কি করেছে?
আঙ্কেল আমি সব জানি, কাল রিয়া আর ইমন কথা বলার সময় আমি শুনেছি। ইরা তারপরও ওকে কিছু বলবা না। আঙ্কেল দোষ তো ওর না তোর ছিল। ইরা আমার দোষ? অবাক হয়ে আঙ্কেল তোর দোষ সব। তুই যদি ইমনকে জড়িয়ে না ধরতি তাহলে আজ এই সব হতো না। ইরা এখন তুমি কি বলতে চাও? আঙ্কেল দেখ মা, বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি চাই তুই ইমনকে গ্রহণ করে নে। ইরা না, আমার এই প্রাণ থাকতে আমি তাকে কোনো দিন মেনে নিব না। আঙ্কেল যখন আমার চাকরি ছিল না তখন ওর বাবা ওর মায়ের একটা সোনার চেইন আমাকে দিয়েছিল যাতে আমি ভালো কিছু করতে পারি। মনে হয় না আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারব। ইরা তাহলে কি তুমি ওর বাবার সাথে লেনা দেনার জন্য আমাকে কুরবানি দিচ্ছ? আঙ্কেল বাহ, তুই হুবহু তোর মায়ের মতো অকৃতজ্ঞ হয়েছিস। তুমি তো জানো যে ওর বাবা মা আমাদের জন্য কি কি করেছে। আন্টিকে বলল। আন্টি চুপ। আঙ্কেল তোর ইমনকে মেনে নিতে সমস্যা কোথায়? ইরা বাবা, তুমি কি পাগল হয়ে গেছ? ওর মতো ছেলেকে আমি কোনো দিন মেনে নিতে পারবো না। আঙ্কেল যদি ওর বাড়িতে থাকতে পারিস, খেতে পারিস, তাহলে ওকে গ্রহণ করতে সমস্যা কি? ইরা আমি মরে গেলেও ওকে গ্রহণ করব। আঙ্কেল একদিন তুই ইমনের জন্য আফসোস করবি, সেই দিনের জন্য অপেক্ষায় থাকব। ইরা হাউ ফানি, ওর জন্য আফসোস করব আমি? আঙ্কেল নিজের বাড়িতে থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করেছে, আর না আমি এর একটা বিহিত করব। আন্টি কি করবা তুমি? আঙ্কেল আমি নিজে ইমনকে বাড়ি থেকে বের করে দিব যাতে তোমাদের বিষে ও বিষাক্ত না হয়। আন্টি আমরা তো এটাই করতে চেয়েছিলাম, তাড়াতাড়ি বের কর। রিয়া মামা তুমি কি পাগল হয়ে গেছ? কি বলছো এইসব? আঙ্কেল আমি ঠিক বলেছি। ইমন আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এইখানে থাকলে যদি তোমাদের কষ্ট হয়, তাই আমি চলে যাচ্ছি কান্না নিয়ে। তারপর সবাইকে বিদায় দিলাম। আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় দেখলাম ওনার চোখে পানি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এই দিকে আঙ্কেল খুশি হয়েছিস তোরা এইবার? আজ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই। আন্টি কি কথা? আঙ্কেল আজ থেকে বাড়িতে কোনো ড্রাইভার আর কাজের লোক থাকবে না, সবাই সবার নিজের কাজ করবে। আন্টি কাজের লোক ছাড়া এত বড় সংসার চলবে কি করে? আঙ্কেল সেটা আমার দেখার বিষয় না, আমি বলেছি তাই এটাই ফাইনাল। আর যদি কোনো দিন বাড়িতে কোনো দিন কাজের লোক থাকে তাহলে আমি তোমাদের ও অস্বীকার করতে পিছপা হব না। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, যেই বাড়িতে আমার জন্ম, যেই বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি, আজ আমার সেই বাড়িতে ঠাঁই হল না। কি পোড়া কপাল আমার। বারবার চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রুমালটাও ভিজিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আঙ্কেল আমাকে বের করে দিল। আঙ্কেল তো একমাত্র আমাকে বুঝত, তাহলে তিনি কেন আজ আমার পক্ষ নিয়েও বিপরীত হয়ে গেল? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসলাম আর ভাবছি, এখন কোথায় যাব, কি করব? আমি কি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না? আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? বাবা মায়ের ছবিটা বের করলাম। মা গো, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের বাড়ি থেকে নিজেকে বের করে দিয়েছে। তোমাদের স্বপ্ন হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আজ আমাকে বিধাতা এত বড় শাস্তি দিল কেন? যেই বাড়িতে আছে তোমাদের অতীতের স্মৃতি, আজ সেই বাড়িতে আমার ঠাঁই নেই। তোমরা আমাকে মাফ করে দিও, ছেলে হিসেবে তোমাদের কথা রাখতে পারলাম না। মাফ করে দিও, মাফ করে দিও। এইগুলা বলছি আর কান্না করে যাচ্ছি, হঠাৎ কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল। আরে আঙ্কেল আপনি?
আঙ্কেল তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি না, না কিসের কষ্ট? আঙ্কেল তুই তোর বাবা মায়ের কাছে বুঝি আমার নামে বিচার দিয়েছিস? আমি এমা নানা তা করতে যাব কেন? আঙ্কেল তোর সাথে যা হয়েছে তার জন্য আমি মাফ চাই, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি বাবা কি কখনো ছেলের কাছে মাফ চায়? আঙ্কেল আমি জানি বাসায় আমি না থাকলে তোর উপর অনেক অত্যাচার হয়। আমি চুপ। আঙ্কেল জানিস আমার কোনো সম্পত্তি নেই, বাড়িটা তোর আবার অফিসটাও তোর আবার সমস্ত ফ্ল্যাট তোর বাবার টাকায় কেনা। আপনি এইভাবে বলছেন কেন? আমার যা যা আছে সবই তো আপনার। আঙ্কেল হয়েছে এখন চল আমার সাথে। আমি কই যাব? আঙ্কেল বাসায় চল। আমি না আঙ্কেল আমি ফিরে গিয়ে ওদের আর কষ্ট দিতে পারবো না। আঙ্কেল আরে গাধা সেই বাসায় না, আরেক বাসা। আমি আরেক বাসা মানে? আঙ্কেল আগে চল তারপর দেখতে পারবি। আমিও বাধ্য ছেলের মতো আঙ্কেলের সাথে যেতে লাগলাম। তিনি আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলেন। আঙ্কেল আজ থেকে তুই এইখানে থাকবি, আমি চাই না ওর তোর উপর আবার অত্যাচার করুক, তাই তোকে এইখানে নিয়ে এসেছি। আমি এইটা আবার কার ফ্ল্যাট? আঙ্কেল এইটা কয়দিন আগে তোর বাবার টাকায় কিনেছিলাম, এক কথায় বলতে গেলে তোর ফ্ল্যাট। আমার কিছু নাই, সব আপনার। আঙ্কেল তুই কাল থেকে আবার কলেজে যাবি, কিন্তু ইরার সাথে কোনো কথা বলবি না। আমি ওকে। আঙ্কেল তোর যা যা লাগে সব পাঠিয়ে দিব। আঙ্কেল আমার একটা কিছু চাওয়ার ছিল। আঙ্কেল এইভাবে বলছিস কেন? তোর যা লাগে তুই তাই নিস। আঙ্কেল আমার কয়েকটা গাড়ি আর গার্ড লাগবে। আঙ্কেল ওকে আজই পাঠিয়ে দিব, আর খাবারের চিন্তা করবি না, আমি সব পাঠিয়ে দিব, যতই হোক তুই তো আমার বস। ধুর কি যে বলেন? আমি আপনার ছেলে, বস টস আমি হতে পারবো না। আঙ্কেল এখন হবি না, বাট পড়ে তো হবি। আচ্ছা তখন দেখা যাবে। আঙ্কেল আচ্ছা আমি যাই। আর এই নে ক্রেডিট কার্ড, তোর যত টাকা লাগে খরচ করবি। ওকে। আঙ্কেল চলে যাওয়ার পর এক কোণে চুপচাপ বসে রইলাম। যাক নিজের মাথা গুজার মতো অন্তত একটা ঠাঁই তো হল। একটা রুম কিছুটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়লাম। মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিয়া কল দিচ্ছে। রিয়া বলেন, রিয়া ভাইয়া আপনি ফিরে আসেন প্লিজ, একা একা ভালো লাগছে না। তা কি করে হয়, আমি তো অনেক দূরে চলে এসেছি। রিয়া ভাইয়া আপনাকে ছাড়া কিছুই ভালো লাগছে না, যেন সময় যাচ্ছে না। যখন আমার কথা মনে পড়বে তখন আমাকে কল দিয়েন। রিয়া তা এখন কি করছেন? একটা নতুন বাসায় এসেছি, সেটা দেখতে লাগলাম চারপাশ। রিয়া তা কার বাসায় উঠেছেন? সেটা না হয় পরে বলবো। রিয়া আমি কাল ইরার সাথে ওর কলেজে যাব, আপনি প্লিজ আইসেন। ওকে দেখি। রিয়া আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকব। ওকে। রিয়া আচ্ছা বাই, পরে কল দিব। ওকে বাই। কল কেটে দিলাম। দরজায় কে জানি নক করল। দরজা খুলে দেখি একটা লোক, তার হাতে খাবার। কি চাই এইখানে? লোক আপনি কি ইমন স্যার? হুম কেন? লোক আপনার জন্য বসো, খাবারগুলি পাঠিয়েছে। ওকে দাও। খাবারটা নিয়ে ভিতরে চলে আসলাম, খাবার খেয়ে সবকিছু গুছিয়ে রাখলাম। বাবা মায়ের ছবিটা আমার রুমের দেওয়ালে বড় করে টাঙিয়ে দিলাম। একটু পড়তে বসলাম, পড়া শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। পড়া থেকে উঠে ছাদে গিয়ে পায়চারি করছি আর ভাবছি, না আজ থেকে নিজের অধিকার নিজে বুঝে নিব, নিজের বাড়ি থেকে আমি কেন বের হব? বের হবে তো এরা। আজ থেকে আমিও বিলাসবহুলভাবে জীবন যাপন শুরু করব। ইরার কথা খুব মনে পড়ছে, যতই কিছু হোক আমি তো ওকে ভালোবাসি আর ও তো আমার বউ।
জানি না ও আমাকে কোনোদিন মেনে নিবে কি না, কিন্তু আমি যে তাকে অনেক ভালোবাসি, হয়তো সেটা আর প্রকাশ করা হলো না। সব ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ রিয়া কল দিল। আমি হুম। রিয়া বলেন, রিয়া ভাইয়া দুপুরে খেয়েছেন? আমি হুম খেয়েছি, আপনি? রিয়া হুম আমিও খেয়েছি। জানেন ভাইয়া আপনি যাওয়ার পর কি হয়েছে? আমি কি হয়েছে? রিয়া মামা বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করে দিয়েছে। আমি কেন? রিয়া মামা বলেছে সব কাজ ওদের নিজ হাতে করতে। আমি আঙ্কেলের সাথে কথা বলবো। রিয়া খবরদার আপনি কোনো কথা বলবেন না। আমি কেন? রিয়া ওদের এইটাই প্রাপ্য ছিল। আমি তাই বলে কি ওদের এইভাবে কষ্ট দিয়ে লাভ নেই তো। রিয়া ওরা এইবার বুঝবে যে একটা মানুষকে কষ্ট দিলে সে কতটা কষ্ট পায়। আমি হুম ওকে, আচ্ছা আমি পরে কথা বলছি বাই। রিয়া মাত্র ফোন দিলাম আর এখন আবার কেটে দিবেন? আমি একটু কাজ আছে। রিয়া ওকে বাই। কল কেটে দিলাম। আঙ্কেলের মধ্যে কয়েকটা গাড়ি আর গার্ড পাঠিয়েছেন। গাড়িগুলাকে পার্কিং করলাম আর গার্ডদের সাথে কথা বললাম কিছুক্ষণ। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ বই পড়লাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো খবর নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে আঙ্কেলের পাঠানো খাবার খেয়ে নিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে বেরিয়ে দেখি আমার গার্ডগুলা সব বাহিরে দাঁড়িয়ে আছে। আমি 3টা গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্য রওনা দিলাম। আমার সামনের গাড়িতে গার্ড আছে, পিছনের গাড়িতে গার্ড আছে, আর মাঝখানে আমার গাড়ি। কিছুক্ষণ পর আমি কলেজের গেট দিয়ে ঢুকলাম। সবাই গাড়িগুলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেই সাথে দেখলাম ইরা, রবি ও তার ফ্রেন্ড আর সাথে রিয়াও রয়েছে। আমার গার্ডরা এসে আমার গাড়ির দরজাটা খুলে দিল আর আমি গাড়ি থেকে বের হতে দেখে সবাই খুব অবাক হল। সবচেয়ে বেশি অবাক হল ইরা, রবি আর রিয়া। তারা হয়তো কোনো দিন ভাবতেই পারেনি যে আমাকে এমন রূপে দেখবে। আমার ফ্রেন্ড তানভীরও হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে আমার সাথে কথা বলতে আসছিল কিন্তু গার্ডরা তাদের আসতে দেয়নি। আমি একটা গার্ডকে ইশারা করলাম রিয়াকে ডাকার জন্য। আর আমি চলে আসলাম তানভীর এর কাছে। তানভীর কিরে শালা আজকে হঠাৎ এই রূপ? আমি কেন? এই রূপ কি আমার অযোগ্য? তানভীর আরে নানা সেটা না, আগে তো কখনোই এইরকম ছিলি না, হঠাৎ আজকে তাই বললাম আর কি। আমি এইটার কারণ আছে, সব বলবো তোকে। রিয়া ভাইয়া কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? রিয়া আপনাকে এমন দেখে সত্যি খুব ভালো লাগছে, তা হঠাৎ এই পরিবর্তন? আমি তাহলে শুনেন, সব বললাম। রিয়া এতদিনে কাজের কাজ করেছেন। আমি এই কথা যাতে ওরা জানতে না পারে। রিয়া ওকে জানবো না, ওরা আপনাকে নিয়ে অনেক আলাপ আলোচনা করছে। আমি করতে দাও, আরও কত কি দেখবে আমার। আমি আজ একজনকে উচিত শিক্ষা দিব, তানভীরকে বললাম। তানভীর কাকে দিবি? আমি সেটা না হয় পরে দেখবি। এখন ক্লাসে চল, রিয়া তুমি ইরার কাছে যাও, আর আমার ব্যাপারে কিছু বলো না। রিয়া ওকে বলবো না। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। ইরা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, আমি সেই দিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাস করছি আর ইরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। আমি যতবার ওর দিকে তাকাচ্ছি ও ততবার চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আমি আর ওর দিকে না তাকিয়ে ক্লাসগুলা করতে লাগলাম। কলেজ ছুটির পর আমি আর তানভীর আর আমার বিশালদেহী গার্ডগুলাকে নিয়ে হাঁটছি। আমি একটা নিরিবিলি জায়গায় বসলাম আর একটা গার্ডকে ইশারা করে বললাম ওই ছেলেটাকে, রবিকে, এইখানে নিয়ে আসতে। তানভীর কিরে রবিকে ডাকতে গেলি কেন? আমি শুধু চেয়ে চেয়ে দেখ। গার্ডটা রবিকে জোর করে নিয়ে আসছে।
আর পিছনে ইরা সহ রবির ফ্রেন্ডরা আমাদের দিকে তাকিয়ে আছে। রবি আমাকে এইখানে ধরে আনার মানে কি? আমি কুল, রবি কুল, তোমাকে রাগ দেখানোর জন্য এইখানে ডাকিনি। রবি তাহলে কেন ডেকেছ? আমি বাহ, তুমি তো টাকাকে খুব সম্মান কর। রবি মানে? আমি যখন নর্মাল ড্রেসে স্কুলে আসতাম তখন আমাকে অনেক অপমান আর তুই করে বলতি, আজ হঠাৎ তুমি করে ডাকছ, কারণটা কি? রবি আমার কিছু কাজ আছে, আমাকে ছেড়ে দাও। আমি দিব এক শর্তে। রবি কোনো শর্ত? আমি মনে আছে আমাকে বলতি যে আমার রুমাল বের করে তোদের পা মুছে দিতে, আজ ঠিক তুই আমাদের সবার পা মুছে দিবি। রবি না, আমি পারবো না। আমিও একদিন এই না শব্দটা বলেছিলাম, যার ফলে তুই আমার বাবার নামে গালি দিয়েছিলি, আমি কিছুই বলি নাই। দেখ, আমি সোজাসুজি বলছি যে কাজ করে দে। রবি বললাম তো আমি করব না। আমি ঠাসস। আমি এই ওকে ইচ্ছে মতো মারো। এইবলার সাথে সাথে গার্ডরা ওকে মারতে লাগলো আর এইটা দেখে ইরা ভয় সাথে সাথে সেইখান থেকে চলে গেল। রবি ভাই, আমাকে আর মারবেন না, আমি মুছে দিচ্ছি। আমি আহারে বেচারা, এত মার খাওয়ার দরকার ছিল যদি কথাটা আগে বলতি। দে এখন পরিষ্কার করে দে। রবি ওর রুমাল বের করে সবার পা মুছে দিল। আমি আজ থেকে প্রতিদিন এই কাজ করে যাবি আমার, নইলে যে কি করব তুই বুঝতেও পারছিস না। রবি ওকে ভাই মুছে দিব। আমি আর ইরার সাথে চলা ফেরা নিয়ে কিছু বলবো না, সেটা তোর ইচ্ছে। রবি ওকে ভাই। আমি এই নে, এইখানে কিছু টাকা আছে, মেডিসিন লাগবে তোর। রবি না ভাই, লাগবে না। আমি তোকে নিতে বলেছি। তারপর রবি আমার হাত থেকে টাকাটা নিল। আমি ওকে তুই এখন যা। রবি আর এক সেকেন্ড না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। তানভীর দোস্ত, সাবাস, এতদিনে একটা কাজের কাজ করেছিস। আমি চল, আজ আমার বাসায় যাবি। তানভীর ওকে চল, আজকে আড্ডা দিব। আমি চল। আমি তানভীরকে নিয়ে বাসায় চলে আসলাম। তানভীর, কিরে তুই এইখানে কেন? আমি সব পরে বলবো, আগে বল বাসাটা কেমন? তানভীর, পুরা রাজপ্রাসাদের মতো। আমি চল ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। তানভীর, তুই রান্না করেছিস? আমি সব পরে বলছি, আগে তুই খেতে আয়। তানভীর, আমার সন্দেহ হচ্ছে তুই কোথাও আকাম ঘটিয়েছিস নাকি? আমি শালা, আমাকে কি তোর মতো মনে হয়? তানভীর, হয়েছে এখন চল, খিদে পেয়েছে। আমি চল। দুই বন্ধু একসাথে খাবার খেয়ে রেস্ট নিতে লাগলাম। আমি আচ্ছা, তুই যে আমার এইখানে আসছিস তোর বাবা মা চিন্তা করবে না? তানভীর, ওদের জানিয়েছি। আমিও। তানভীর, এইবার আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বল। আমি ওকে শুন তাহলে, সব বললাম। তানভীর, ইরা কি তোকে মেনে নিবে? আমি মনে হয় না, কারণ ও তো আমাকে সহ্য করতে পারে না। তানভীর, আমার মনে হয় ও তোকে একদিন না একদিন ঠিকই মানবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি তানভীর, নিজের অধিকার বুঝেছি, সেই জন্য খুব ভালো লাগছে আমার। আমি তানভীর, আজ থেকে ইরা আর রবি তোকে ভয় পাবে, এতদিনে একটা কাজের কাজ করেছিস। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক, আমার এই বিলাসিতার কোনো প্রয়োজন নেই। তানভীর, পাগল নাকি তুই? তোর সম্পদ তুই ভোগ করবি, এতে কারো কষ্ট পাবার কি আছে? আজ আমরা বাহিরে ডিনার করব। তানভীর, ওকে। আমি এখন একটু রেস্ট নে। তানভীর, কেন তুই কই যাবি? আমি একটু পড়ব। আমি আর কোনো কথা না বলে বই নিয়ে পড়তে লাগলাম। এমন সময় রিয়া কল দিল। আমি রিয়া বলেন। রিয়া, ভাইয়া দুপুরে খেয়েছেন? আমি খেয়েছি, আপনি খেয়েছেন? রিয়া, আমিও খেয়েছি। আমি তা কি করেন? রিয়া, শুয়ে আছি। আপনি নিশ্চয়ই বই পড়ছেন। আপনি কিভাবে জানলেন?
রিয়া, আমি বুঝে গেছি আজকে রবিকে কেন মারলেন। তুমি কিভাবে জানো? রিয়া হীরা এসে বলল, আমি আজ ওকে মেরেছি কারণ ও আমার বাবার নাম তুলে কথা বলেছিল। রিয়া, গুড, যখন ইচ্ছে তখন মারবেন। আমি কেন? রিয়া, হারে ও একটা খারাপ ছেলে, ও বারবার ইরার শরীরে ঢুলে পড়ে। ইরা ওকে আশকারা দিয়েছে তাই ও এমন হয়েছে। রিয়া, আপনি তো ইরার জামাই, আপনার কি কষ্ট হয় না যখন ও কোনো ছেলের সাথে চলে? এই উত্তরটা আমি এখন না পড়ে বলবো, সেই দিন আপনিও খুব ভালো করে বুঝতে পারবেন। রিয়া, আচ্ছা আপনি পড়েন, পড়ে কল দিব। ওকে বাই। রিয়া, বাই। কল কেটে দিয়ে পড়তে শুরু করলাম আর তানভীর আরামে ঘুমাচ্ছে। পড়তে পড়তে বিকেল হয়ে গেছে, শালা এখনো ঘুমাচ্ছে। ওই উঠবি না নাকি? তানভীর, আরে মা আরেকটু ঘুমাতে দাও, ঘুম ঘুম ভাব নিয়ে। ওই শালা, আমি তো মানা, আমি তোর বন্ধু, উঠো তাড়াতাড়ি, ধাক্কা দিয়ে। তানভীর, কি হয়েছে, আরেকটু ঘুমাতে দে ভাই। আর 1 সেকেন্ডও না, উঠবি নাকি পানি মেরে দিব। তানভীর, উঠছি, ধুর দিলি তো ঘুমটা ভেঙে। এত কিভাবে ঘুমাতে পারিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তানভীর চলে গেল ফ্রেশ হতে। আমি ছাদে গেলাম, গিয়ে বাতাস অনুভব করছি। তানভীর, তুই বাতাস খাওয়ার জন্য কি আমার আরামের ঘুমটা ভেঙে দিলি? তোর ঘুম আরাম নাকি এই বাতাসের অনুভবটা আরামের? তানভীর, আমার ঘুম আরাম। শালা, তুই তো এলিয়েন তাই তোর ঘুম আরামের। তানভীর, আচ্ছা দোস্ত, তুই এইখানে একা জেনেও ইরার বাবা একবারও আসল না কেন? উনি সারাদিন অফিসের কাজ করেন, এইক্ষণে আসবে কি করে? তাছাড়া উনি কল দিয়ে তো খবর নিচ্ছে। তানভীর, সেটা না হয় বুঝলাম, বাট একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি কথা? তানভীর, ইরা তো রবির জিএফ, তার উপর আবার তোর বউ, ও যখন রবির সাথে মিশে তখন তোর কি কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? জানি ইরা একদিন রবির ধোঁকা খেয়ে আমার কাছে আসবে, আর সেই দিনের জন্য আমি অপেক্ষা করছি। তানভীর, ভাইরে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমাকে যে বুঝতেই হবে। এইভাবে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বাসায় ঢুকে রেডি হও। তানভীর, কেন? আমরা কই যাব? বলেছি না আমরা বাহিরে খাবো। এখন তাড়াতাড়ি চল। তানভীর, ভাই আমার কাছে টাকা নাই আজকে। তোর কাছ থেকে টাকা খুঁজেছি। তানভীর, তবুও যাব না। একটা থাপ্পড় দিমু, তাড়াতাড়ি চল। তানভীর, ওকে, 1 মিনিট দাঁড়া। আর তানভীর বেরিয়ে পড়লাম, সাথে আমার গার্ডরা ছিল। আমরা একটা মার্কেটে আসলাম। তানভীর, কিরে এইখানে আসলি যে? আমার কিছু কেনাকাটা দরকার, তাই এখন আমার জন্য কিছু শার্ট প্যান্ট পছন্দ কর। তানভীর আমার জন্য কিছু শার্ট প্যান্ট পছন্দ করল, আমি সেইগুলা কিনে নিলাম। নে ধর, প্যাকেটগুলা হাতে দিয়ে। তানভীর, এইগুলা দিয়ে আমি কি করব? এইগুলা তোর জন্য কিনেছি। তানভীর, তুই আমার জন্য এইগুলা কেন কিনতে গেলি? চুপ, একটাও কথা বলবি না, নে এইগুলা ধর। তানভীর, না, আমি এইগুলা নিব না। ধরতে বলেছি, ধর। অনেক জোড়াজুড়ির পর তানভীর আমার হাত থেকে প্যাকেটগুলা নিল। চল, আমাদের রেস্টুরেন্ট বুক করা আছে, আমরা সেখানে যাই। তানভীর, কখন আবার বুক করলি? আজ দুপুরে, এখন চল। তানভীর, আমার গার্ড, আমরা রেস্টুরেন্ট এর উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টের বাহিরে অনেক ভিড়, হয়তো তারাও আমাদের মতো ডিনার করতে এসেছে। আমার গার্ডগুলা আমাদেরকে সেফটি দিয়ে সামনের পথ থেকে মানুষগুলাকে সরিয়ে দিতে লাগল। অনেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। অনেক মেয়ে চোখের মাধ্যমে প্রেম নিবেদন করছে।
আমি ওইদিকে না তাকিয়ে সোজা ভিআইপিতে চলে গেলাম। এ কি, এরা এইখানে কি করছে? আমি দেখি ইরা, রিয়া আর রবি আমার সামনে দাঁড়ানো আর ওরা ম্যানেজারের সাথে কথা কাটাকাটি করছে। রিয়া আমাকে দেখেই, রিয়া, আরে ভাইয়া তুমি? আমি আজ বাহিরে ডিনার করব তাই এসেছি। ম্যানেজার এই যে উনি আগে এই আসনটা বুক করেছে। আমাকে দেখিয়ে, আমি কি হয়েছে এইখানে? ম্যানেজার দেখেন না স্যার, ওদের অনেকবার বলেছি যে আপনি এই আসনটা বুক করেছিলেন, তাও ওরা বারবার জোর করছে। আমি কি হলো রবি? উনি তো একবার বলেছে তবুও বারবার জোর করছো কেন? রবি ভাইয়া আমি বুঝতে পারি নাই। আমি তা তোমরা এইখানে? রিয়া, আজকে রবি ভাইয়ার জন্মদিন তাই উনি ট্রিট দিবে আজকে। আমি বাহাজ তোমার বার্থডে? রবি হুম। আমি তাহলে আজ ট্রিট আমার পক্ষ থেকে আমি দিব। রবি না না, আমি দিব, সাথে আপনারাও থাকবেন। আমি দিব, বরং তোমরা থাকবেন। রবি কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু নয়, আজ একসাথে ডিনার করব। সবাই একসাথে বসলাম। ইরা আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আমি যে বুঝতে পেরেছি তাকে সেটা বুঝতে দিচ্ছি না। আমি কি আপনাদের সাথে খাবো নাকি আলাদা কোনো জায়গায় খাবো? রিয়া, কেন আলাদা কেন? আমি থাকলে হয়তো কারো সমস্যা হতে পারে। ইরার দিকে তাকিয়ে, রবি না না, কারো কোনো সমস্যা নাই, আপনি থাকেন। আপনি তো আপনার কথা বলেছেন, কিন্তু যার কষ্ট হচ্ছে সে কিছুই বলছে না। ইরা এইবার স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে আমি কার কথা বলছি। ইরা, আমার সমস্যা নাই, তুমি এইখানে থাকতে পার। বাহাজ, আমি নিজের অধিকার কিছুটা বুঝার কারণে। ইরার মতো মেয়ে আমাকে তুই থেকে তুমি করছে, এইটা ভাবছি আর মুচকি মুচকি হাসছি। তানভীর, কিরে হাসছিস কেন? আরে না, এমনি। সবার সাথে খাবার খেয়ে ওদের বিদায় দিয়ে আসবো এমন সময়ে। রিয়া ভাইয়া, আপনাকে ছাড়া ভালো লাগছে না, প্লিজ আপনি ফিরে চলুন। আমি ফিরব সময় হলে, এখন না। ইরা কিছু বলতে যাবে তখনই ওদের বিদায় দিয়ে চলে আসলাম। চলবে।